আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক তোমাদের সবার জন্য। আমাকে কি তোমরা চিনতে পেরেছো? যদি না পেরে থাকো তাহলে চিনে নাও, আমি হচ্ছি অনিমা আপুর ছোট বোন অন্তরা। সবাই আমাকে আদর করে অন্তু বলে ডাকে। কত অপরাধ যে আমার ভাইটার সাথে করি, তারপরও দেখা যায় একটু ভালো ব্যবহার করলে ভাইটা ক্ষমা করে দেয়। ওর কাছে আমরা থাকি এবং অনেক যত্নে থাকি, কিন্তু আমরা আসলে একটু বেমান টাইপের, তো নিজের ভাইয়েরও ক্ষতি করতে ছাড়ি না। তবে আমি আবার নিজের স্বার্থটা ঠিকই বুঝি, কিন্তু আমার রাহাত ভাইয়ের কোনো ক্ষতি করতে আমি চাই না। যেটা আমাদের অনিমা আপু, সেটা থেকেও থেমে নেই। কতবার যে রাহাত ভাইয়াকে মানে মৃত্যুর মুখোমুখি করে দিয়েছে, ইচ্ছে করে পাগল বানিয়ে রেখেছে, কত কিছু করেছে অনিমা আপু। আমি কিন্তু আবার অতটাও ভিলেন নই, বুঝতে পেরেছ তোমরা? আমি ভিলেন, বাট আসলে ওই যে কিছু কিছু ভিলেনরা থাকে না, যে হ্যাঁ খারাপ কাজ করে তার মধ্যে কিছুটা ভালোও থাকে। আমি মনে হয় আমি অন্তু সেই রকম মেয়ে। আর কি জানো তো, এই যে আমাদের কায়সার দুলাভাই, তার সম্বন্ধে সবার সাথে গলা মিলিয়ে আমিও বলতে চাই, কায়সার দুলাভাই ইজ বেস্ট, ভেরি বেস্ট ফর দিস মান অভিমান ড্রামা। মানে অত্যন্ত ভালো মানুষ দেখিয়েছেন। যতবার আমরা রানুদেরকে বিপদে ফেলতে চেয়েছি, যতবার আমরা বিথিকে বিপদে ফেলতে চেয়েছি, ততবারই তিনি তার জীবনকে হুমকির সম্মুখে নিয়ে এসেও সত্যটা উদ্ঘাটন করেছেন এবং সেখান থেকে তাদেরকে বিপদমুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাকের হুকুমে, আমাদের দুলাভাইয়ের উসিলায় তারা বিপদমুক্ত হতে পেরেছে। আমার আরেকটু দুঃখ আছে, সেটা হলো আমি অন্তু দেখো, ফরহাদ ভাইয়া সবাই তো চিনো তাই না, বিথির বড় ভাই। ওরা হলো জমিদারি বংশের পরিবারের সন্তান। তবে আমরাও কিন্তু কম যাই না, আমরাও অনেক রিচ। আমার বাবা অনেক রিচ ছিলেন, তবে বাবা সব কিছু বড়ো ভাইকে দিয়ে গেছেন, আমার বড় ভাই রাহাতকে দিয়ে গেছেন। কিন্তু রাহাতের সেই বিষয়ে কোনো অহংকার নেই, আমাদেরকে অনেক আদরে রাখেন, অনেক যত্নে রাখেন, অনেক ভালোবাসেন। কিন্তু আমরা বোনরা বেইমান, আমরা খালি কি করে রাহাত ভাইয়ের সম্পত্তি ছিনিয়ে নিব, সেই সবসময় নাটকটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেই প্রচেষ্টাটাই থাকে। কিন্তু রাহাত ভাইয়া এটা জানতে পারলে একটা সময় তো ঘৃণা করে, আবার ভালো না বেশিও পারে না। বোন বলে কথা তো। আর রাহাত ভাই হচ্ছে পানির মতো সরল। আর রানু, যাকে আমাদের রাহাত ভাই বিয়ে করেছিলেন, তার বিয়ে নিয়েও তো অনিমা আপু, আমি, ফারিয়া কত ধরনের নাটক যে করেছি বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। ফারিয়া প্রথমটা রাজি ছিলেন না, পরে ফারিয়াকে আমরা ভুল বুঝিয়ে আমাদের পথে নিয়ে আসছি। ফারিয়াও তখন এই বিয়ের বিরুদ্ধে মানে যাতে বিয়েটা না হয় মরিয়া হয়ে কাজ করতে থাকে। তখন ফারিয়া অনেক ভালো ছিল। এখন ফারিয়া মনে হয় সবচেয়ে ধুরন্ধর। কখনো কখনো এমনটা মনে ওর মা যে ফারহানা আন্টি, যার বাস্তব নাম হলো মিলি বাসার, তিনিও চরম রকম ভিলেন ছিলেন। শেষের দিকে এসে তিনি অনেক ভালো মানুষ হয়ে যান। কিন্তু কখনো কখনো মনে হয় আমাদের ফারিয়া ভিলেনিতে তার মাকেও ছাড়িয়ে গেছে। মানে এমন একটা পর্যায়ে ফারিয়া আছে, মানে সব সময় অনবরত মিথ্যে কথা বলতে থাকে আর অনবরত সাধু সেজে সেজে থাকে, মনে হয় কিছুই জানে না। কিন্তু ফারিয়া হচ্ছে ঠিক ডেভিলের মতো, শয়তানের মতো খারাপ মানুষ এই নাটকে। হ্যাঁ, আমি অন্তু যেই দুঃখটা তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম, সেটা হলো প্রথমে আমি ফরহাদ ভাইয়ের উপর ক্রাশ খেলাম, বিথির বড় ভাই। আর ফরহাদ ভাইয়ের উপরে ক্রাশ মনে সবাই খাবে। হ্যান্ডসাম বয়, অনেস্ট মানুষ, জমিদারি বংশের ছেলে হলেও অহংকার একজন মানুষ। হ্যাঁ, গাম্ভীর্যপূর্ণ, কিন্তু তিনি অহংকার করেন না। তার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। এবং জয়িতা, যে চরিত্রটা যদি আখি ম্যাম আনে তোমরা দেখবে, জয়িতাও ফরহাদ ভাইয়ের উপর ক্রাশ খেয়েছিল। জয়িতা হলো ফরহাদ ভাইয়ের কাজিন। তবে জয়িতা ভীষণ ভালো একটা মেয়ে দেখায় মান অভিমানে। যতবারই আঘাত পেয়েছে সে নিচ থেকে সরে গেছে, কিন্তু কোনো ধরনের আমাদের মতো কুটচাল চালিনি, এটা সে পছন্দ করে না। আরেকটা কথা জয়িতা বলতো সবসময় যে আমি তোমাদের মতো না, এবং সত্যিই তাই। যাই হোক, জয়িতা যখন ফরহাদ ভাইকে পেল না,
তখন একটা সময় কায়সার দুলাভের প্রেমে পড়লো, কারণ আমাদের অনিমা আপু তো কায়সার দুলাভাইকে একেবারে দামই দিত না, স্বামী হিসেবে মানতই না। কায়সার দুলাভাই একটু দুর্বল হয়েছিলেন। পরে যখন অনিমা আপু আর আমি জেল থেকে ছাড়া পেলাম, কায়সার দুলাভাই তখন আবার অনিমাপুর প্রতি আসক্ত হয়ে যান, কারণ তিনি অনিমাপুকে অনেক ভালোবাসেন। আর আমাদের অনিমাপু, হ্যাঁ, ভিলেন হিসেবে, মানুষ হিসেবে নাটকে অনেক খারাপ, কিন্তু তিনি দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট লেডি। আমাকে দেখো, আমি অন্তু কি কম স্মার্ট বলো? এই যে আমি বলি যে আমি অতটা খারাপ নই, এখন মাথায় আসলো যে অতটা ভালোও নই। শুনো, একবার বিথিকে পানিতে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাইলাম। বিথি সেটা খেয়াল করেনি, কিন্তু যখনই আমি ধাক্কাটা দিতে যাব, ওই যে আল্লাহ পাক বলেন উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে সেই থুতুটা পড়ে, সেই প্রমাণটা সেখানে পেলাম। বিথি কিন্তু দেখেনি আমি যে তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতে চাইলাম, কিন্তু বিথি, আমি যখন ধাক্কাটা রেডি করলাম সেই মুহূর্তে বিথি সরে গেল, আমি নদীতে পড়ে গেলাম। আর আমি সাঁতার জানি না, দেখো। আর কায়সার ভাই এটা ভিডিও করে রেখেছিলেন, পরে সবাই জেনেছিল। সেই বিথি আমাকে তার জীবন দিয়ে রক্ষা করেছিলেন। কিন্তু আসলে যারা বেঈমান না, অনেক সময় তারা ভালো কাজ অন্যেরা করলো সেটা চোখে দেখে না। বিথির উসিলায় আমার জীবনটা মানে বেঁচে গেল আর কি, আগে আল্লাহ পাকের ইচ্ছাতে। যাই হোক, তারপর যেটা হলো রানুর বিয়েতে অনিমা আপুর কুবুদ্ধিতে মানে বলা হলো দোতলা থেকে বিথির বিয়েতে মানে দোতলার বারান্দা থেকে বিথিকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে হবে। এখন বিথি তো মানে যেখানে বউরা সেজে বসে থাকে সেখানে বসে আছে, তাহলে আমরা কি করে নিব বিথিকে দোতলায়? সেইটা নাটকটা দেখলে জানতে পারবে। কিন্তু কায়সার ভাইকে ফারহান আন্টি ষড়যন্ত্র করে ঢাকা পাঠিয়ে দিলেন যাতে করে তিনি বিয়েতে না থাকেন, কারণ এটার মূল ইয়েটা ছিলেন, পরিকল্পনাকারী ছিলেন ফারহান আন্টি। তারপরে আমাদের অনিমা আপু আর আমাকে দিয়ে কাজটা করাতে চেয়েছিলেন, কিন্তু কায়সার ভাই বুঝতে পেরেছিলেন সামথিং রং, এখানে কিছু একটা হবে। তাই তিনি কেয়াকে বলে একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছিলেন। সেইটার ধারণকৃত ফুটেজে দেখতে পেয়েছে যে আমি বিথিকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানো তো? সেই ক্ষেত্রে আমি ধাক্কাটা দিব মানে দিয়ে ফেলবো, বিথি কিন্তু আমাকে দেখেনি। আল্লাহ পাকের ইশারায় বিথি সরে গেল আর আমি ধপাস করে নিচে পড়ে গেলাম। তাও পড়লাম কার উপরে? আমার আপু অনিমা আপুর উপরে। দুজনেই ব্যথা পেলাম, আমার কোমর ভাঙলো, পা ভাঙলো। তারপরও জানো তো, আমার রাহাত ভাইয়া আমাকে অনেক সেবা যত্ন করেছেন। হাসপাতালে ভর্তি করানোর পরে রাহাত ভাইয়া খুব কেঁদেছেন। বোন তো, আমরা খারাপ হতে পারি, বাজে হতে পারি, রাহাত ভাই তো খারাপ না, বাজি না। কিন্তু তখন আমি অনেক কেঁদেছিলাম। আমি রাহাত ভাইকে বলতে চেয়েছিলাম, রাহাত ভাইয়া এমন কাজটা আমি করতে চাইনি, এটা আমাকে দিয়ে করানো হয়েছে, আর আমি ভালো হয়ে যেতে চাই রাহাত ভাইয়া। কিন্তু অনিমা আপু সেই সুযোগটা দিলই না, কারণ ও জানে যে আমি একটু মুখ ফসকে সত্য কথা বলে ফেলি। সেই জন্য সে পাহারায় রাখতো, যখনই কথা বলতে যাব এসে রাহাত ভাইকে অন্যদিকে নিয়ে চলে গেল, আমি আর বলতে পারলাম না। তারপরে যেটা হলো, আমি অনেক কান্না করলাম যে এমন একটা ভাই আমাদের, বিথিরা এত ভালো, তাদের সর্বস্বটা নাই বা করি এরকম। কিন্তু তারপরেও আবার থেকে থেকে আসলে যাদের রক্তে একটু শয়তানি জিনিসটা মিশে যায়, অনেকে পুরো ভালো হয়ে যায়, যেমন সালমা আন্টি এখন পুরো ভালো হয়ে গেছেন। কিন্তু আমি ভালো হতে চাই, অনেক আপু ভালো হতে চাই, কিন্তু ঘুরে ফিরে আমরা আবার কিছুটা খারাপও করে ফেলি, মানে আমাদের মধ্যে খারাপের প্রবণতা এত বেশি। তবে আমি একটু এখানে হাসি কেন, আমি অত ডিপলি খারাপ করতে পারি না যেটা আমাদের অনিমা আপু পারে। আর ফারিয়া তো লাজবাব, মনে হয় যে বললাম যে ড্যাভেল, মনে হয় কখনো কখনো মনে হয়েছিল ওর অভিনয় দেখে শয়তান ওর কাছে ফেল মেরে যাবে। আর এখানে যেটা আরও মানে কিছু কথা তোমরা হয়তো আখি ম্যাম শেয়ার করলে জয়িতার ভিডিও পেতে পারো। আজকে আমরা 10 নম্বর পর্বে আছি, মানে আখি ম্যামের মাধ্যমে 10 নম্বর পর্ব চলছে মান অভিমান মেগা সিরিয়ালের। আজকে আমি অন্ত কথা বলছি তোমাদের সাথে। আসলে কি আমি অন্ত কথা বলছি তোমাদের সাথে? জি না, আমাদের আখি ম্যাম তার ভয়েস দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছে অন্তর চরিত্রটি।
আর আসলে আমরা তো বড়লোকের ঘরে জন্মেছি, তো আসলে আমাদের রক্তের মধ্যে স্মার্টনেসটা আছে এবং আমাদের হ্যাপি পোসপাস আছে। আরও একবার যেটা করেছিলাম, থেকে থেকে একটু মনে হয়, আরেকবার যেটা করেছিলাম অনিমা আপুর বুদ্ধিতে, সেটা হলো রানুর সাথে যখন রাহাত ভাইয়ের বিয়ে ঠিক হয়, তখন যাতে বিয়েটা না হয় সেই জন্য ফারিয়াকে দিয়ে আমরা, তখন ফারিয়া কিন্তু ভালো মানুষ ছিল, ফারিয়াকে দিয়ে আমরা নাটক সাজিয়ে রাহাত ভাইকে বাইরে ঘুরতে পাঠালাম। আর সেখানে এমন একটা সিচুয়েশন তৈরি করানোর কথা ফারিয়াকে শেখানো ছিল, যে সিচুয়েশনটা রাহাত ভাই তাকে জড়িয়ে ধরবে বা এরকম কিছু একটা। সেই সময় আমরা রানুকে দেখতে যাব, কথা পাকাপাকি করব বিয়ের, তখন ভিডিও কলে রানুকে সেটা দেখাবো। এবং সেটি আমরা করেছিলাম, করে বিয়েটা মানে রানুর ভীষণ মন খারাপ করে দিয়েছিলাম, বিয়েটা ভেঙেই প্রায় যাচ্ছিল। এমনি করে মাঝে মাঝে বিয়েটা ভেঙে যাচ্ছিল, শেষ পর্যন্ত বিয়েটা হলো। কিন্তু আসলে আমাদের রানু ভাবির কপালে সুখটা সইল না। রানু ভাবিও ঠিক আমাদের রাহাত ভাইয়ের মতো ভীষণ সাদা মনের মানুষ, কিন্তু কখনো কখনো যখন আমাদের এই অত্যাচারগুলো দেখে তিনি রেগে যেতেন, বিথিদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন, তার বাবার সাথে করতেন, তার অন্যান্য বোনদের সাথে করতেন, কিন্তু থেকে থেকে কান্নাও করতো মানে রানু ভাবি। আর রানু ভাবি তো আমি বলতেই চাইতাম না, কারণ গরিবের মেয়ে, তাকে ভাবি বলবো এটা আমি আর অনিমা আপু মানতে রাজি নই। কিন্তু রাহাত ভাইয়ের কথা হলো তাকে ভাবি ডাকতেই হবে, তাই মানে ভাবি ডাকতে বাধ্য হতাম। তবে অনিমা আপুকে ডাকতে হয়নি কেন জানো তো তোমরা? অনিমা আপু হলো রাহাত ভাইয়ের বড়, তাই তিনি রানু বলি সম্বোধন করতে পেরেছিলেন। আর অনিমাপুর ঘটনার সময় অনিমাপু বোধহয় বলতে ভুলে গেছে, আমি বলে দিচ্ছি। তোমরা কি জানো, কায়সার দুলাভাই এত 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 ভালোবাসার পরেও অনিমাপুকে পায়নি। একজন অ্যাডভোকেট আসেন বিশেষ জরুরি কাজে আমাদের বাড়িতে, অনিমাপু তার প্রেমে পড়ে যান। একটা সময় তাদের বিয়ে হয়ে যায়, কায়সার ভাইকে মানে কষ্ট দিয়ে তিনি তাকে বিয়ে করে ফেলেন। কিন্তু সেই উকিলটা আসলে তার রক্তের মধ্যে মনে বেইমানি ছিল, তিনি কেমন করে জানি না, আমি অনিমা কিন্তু আরেকটা ছেলেরও প্রেমে পড়েছিলাম। কিন্তু আমার আর জয়িতার কপালটা একটু খারাপ, সেই ছেলেটাকে একে ভালোবেসে তাদের বিয়ে হয়ে গেল। সেই বিয়েটা ভাঙার জন্য আমরা অনেক ষড়যন্ত্র করলাম, কিন্তু সফল হলাম না। প্রত্যেক ক্ষেত্রে কায়সার ভাই থেকে থেকে কবির ভাই ভীষণ বড় মনের সাদা মনের মানুষ। ওনারা দুইজন থেকে থেকে আমাদের এই সাজানো নাটকগুলো খুঁজে বের করতেন এবং সত্যগুলো সবার সামনে প্রকাশ করে দিতেন। তারপর যেটা হলো, কেয়ার সাথে আমার সে ভালো লাগা মানুষটার বিয়ে হয়ে গেল, আর সে তো আমাকে ভালোবাসতো না, আমি তাকে ভালোবাসতাম। এই মুহূর্তে আমি তার নামটা বলতে পারছি না, তবে তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে। বর্তমানে সে কেয়ার হাজব্যান্ড আছে, খুব সৎ একজন মানুষ, ভালো একজন মানুষ। আরও যে কথাটা বলছিলাম অনিমাপুর, শেষটায় যেটা হলো, অনিমাপু যে উকিলকে বিয়ে করলেন, সেই উকিল আমাকে তার প্রেমে ফেললেন। আর অনিমাপুকে তিনি কোনো গুরুত্ব দিতেন না, খালি উপরে উপরে অভিনয় করতেন। অনিমাপু বুঝতে পেরেছিল তার প্রতি অনেক মানে অনীহা, তাকে অনেক মানে তাকে ভালোবাসেন, এটা অনিমাপু আস্তে আস্তে টের পাচ্ছিল। আর একটা সময় একটা রেস্টুরেন্টে আমাদেরকে খুব ঘনিষ্ঠ অবস্থায় অনিমাপু দেখে ফেলে। সেই সময়টা তো অনিমাপু ভীষণ অসুস্থ হয়ে যান, হাঁটাচলা ভালো করতে পারেন না, কোমরে সমস্যা হয়ে যায়, পায়ে সমস্যা হয়ে যায়। কিন্তু আমার দ্বিতীয় দুলাভাইয়ের সময় হয় না অনিমাপুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তারপরে যেটা হলো, কায়সার ভাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। একদিন রাস্তায় কায়সার ভাইয়ের সাথে দেখা হয়, দেখা হওয়ার পর কায়সার ভাই না, তবে তিনি আমাদেরকে বোনের মতোই ভালোবাসতেন আমাকে। কায়সার দুলাভাইয়ের সাথে দেখা হওয়ার পরে যেটা হলো, কায়সার দুলাভাই আমার আপুকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন এবং মানে ডাক্তারের কাছ থেকে আসার পথে তাকে হেল্প করলেন বাসায় পৌঁছানোর জন্য। তখন অনিমাপু বুঝতে পারলেন তিনি হিরে ছেড়ে কাজকে ধরেছিলেন। কিন্তু আসলে আমরা মানুষরা অনেক সময় এটা বুঝি না, হারানোর পরে বুঝি। এই জন্য মাঝে মাঝে গুরুজনরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি বলো তোমরা? আর আমি অন্তু
সেই ভালো মেয়ে জয়িতার মতোই প্রেমে ব্যর্থ হওয়া একজন মানুষ, যাকেই ভালোবাসি সেই দূরে সরে চলে যায়। যেমন গেল ফরহাদ ভাই কখনোই আমাকে পছন্দ করতেন না, তেমন গেল কেয়ার যা হাজব্যান্ড, সেও আমাকে পছন্দ করতো না। কিন্তু অনিমা আপুর দ্বিতীয় স্বামী অ্যাডভোকেট, তিনি আমাকে পছন্দ করলেন। কিন্তু এখানে শেষ পর্যন্ত ফিনিশিংয়ে এটা দেখানো হলো না যে তার সঙ্গে আমি সংসার করছি বা অনিমা আপুকে তিনি ছেড়ে দিয়েছেন, এমন কিছু দেখানো হয়নি। কিন্তু নাটকটার মধ্যে তোমরা নাটকটা দেখলে আমি অন্তু হয়ে বলবো আঁখি ম্যাডামের মাধ্যমে তোমরা যতটা নাটকের গভীরে ঢুকবে, হ্যাঁ এখানে মানে খুব খারাপ খারাপ চরিত্র আছে, আমরা ওগুলো থেকে শিক্ষা নিব। কী শিক্ষাটা নিব? আমরা ইনশাআল্লাহ খারাপ হব না, আমরা ভালো মানুষ হব, আমাদের পিয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত হব, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বান্দা হব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি রেখে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, অপরকেও ভালো মানুষ হতে সাহায্য করব, আল্লাহ পাক যদি কবুল করেন। এটা আমাদের রুলসে থাকবে বাস্তব জীবনে। আর এটা তো নাটক, বিদেশি গল্প অবলম্বনে অস্টিন, তোমরা শুরুতেই দেখতে পাবা তার নাম আছে। সেইখান থেকে দীপ্ত টিভি সেটাকে বাংলায় রূপান্তরিত করে আমাদের দিয়ে অভিনয়টা করিয়েছেন। কিন্তু আঁখি ম্যাডাম যে কথাগুলো বলবেন তোমরা জেনে নেবে সত্য, আসলে প্রত্যেকে প্রশংসা পাওয়ার মতো অভিনয় করেছেন। এটা আমাকে তো বলা মানায় না, কারণ আমি অভিনেত্রী, তাই আমি বলতে চাচ্ছি না। কিন্তু আঁখি ম্যাডাম বলবেন যে প্রত্যেকের চরিত্র এতটাই সুন্দর যে খুঁত ধরার কোনো অবকাশই নেই। আর আরও একটা কথা, কবির ভাইয়ের স্ত্রী ঝর্ণাও ভীষণ ভালো মনের একজন মানুষ। ঝর্ণা হলো বিথির ফুপাতো বোন, তবে বিথির ফুপুটা ভীষণ পাজি ছিলেন, শেষটার দিকে একটু ভালো হয়েছেন, কখনো ভালো কাজও করতেন আবার অনেক বেশি শয়তানিও করতেন। আর এখানে তোমাদেরকে কেউ একজন বলেছিলেন, আমিও বলতে চাই, ও মাই গুডনেস, বিথির ফুপুর যে একটা হাসি এখানে নাটকে অ্যাড করা হয়েছে, মানে হাসিটা যে তিনি সফলভাবে দিতে পেরেছেন নাটকটা দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। তাহলে সাসপেন্স, ড্রামা, অনেক কিছু লুকায়িত রেখে আমি অন্তরা মানে অন্তু আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদেরকে সালাম দিই, শুরুতে দিয়েছি, শেষে তো আবার দিতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, অ্যান্ড অ্যাগেইন Eid Mubarak to all people. Have a great day to all guys. Allah save everyone. Amin, Amin, Summa Amin.